আজকের কার্বনিল কম্পাউন্ডের কিছু নেম রিয়াকশান আলোচনা হবে, যে রিয়াকশানগুলো মূলত ক্ষারীয় যৌগ বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। তো প্রথম যে বিক্রিয়াটি হচ্ছে সেটা হলো অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশান। সাম নেম রিয়াকশান রিলেটেড টু কার্বনিল কম্পাউন্ডস, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশান। এই অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশানের ক্ষেত্রে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন রয়েছে তারা লৌহ ক্ষারের উপস্থিতিতে পরস্পর দুই অণু সংযুক্ত হয়ে অ্যালডল জাতীয় যৌগ তৈরি হয়, অর্থাৎ বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। এখন কার্বনিল কম্পাউন্ডস containing alpha hydrogen undergo self condensation to form aldol or aldol type beta hydroxy carbonyl compound. In presence of dilute alkali or dilute acid or potassium carbonate aqueous solution. এই পটাশিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ সেটাও কিন্তু জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে পটাশিয়াম হাইড্রক্সাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি হয়। যেহেতু পটাশিয়াম হাইড্রক্সাইডটা তীব্র ক্ষার, তাই দ্রবণটি ক্ষারীয় হয়ে থাকে, ফলে সহজেই বিক্রিয়াগুলো ঘটে। এক্সাম্পল আকারে বলি যে এটা অ্যাসিটালডিহাইড CH3CHO এর সঙ্গে আর এক মোল অ্যাসিটালডিহাইড HCH2CHO। এই অ্যাসিটালডিহাইডের CHO গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা আলফা কার্বন। সুতরাং এই আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো রয়েছে, আলফা হাইড্রোজেন রয়েছে, স্বাভাবিকভাবে এখানে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে, তাই সহজেই কন্ডেনসেশন বিক্রিয়াটা ঘটে। ডাইলিউট NaOH বা KOH নেওয়া হলো। এক্ষেত্রে যেই পাই ইলেকট্রনটা অক্সিজেন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো, আর হাইড্রোজেনটা প্রোটন আকারে গিয়ে ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা কন্ডেনসেশন প্রোডাক্ট তৈরি হলো, যেটা হলো গিয়ে COH2CH2CHO। এটা আলফা, এটা বিটা, এই কার্বনটা গামা কার্বন। সুতরাং বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড নামটা এমনি অ্যালডল, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এবং অ্যালকোহল ওএইচ গ্রুপ রয়েছে, তাই নামটা হয়ে গেল অ্যালডল। আর এমনিতেই কমন নেম হবে গিয়ে আর একটা নাম, যেটা হলো বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, বা ইউপ্যাক নেম যদি বলি 1 2 3 4 3 হাইড্রক্সি বিউটানেল। যদি আমরা আরও একটা কার্বনিল কম্পাউন্ড হিসেবেতে কিটন নিয়ে থাকি, যেমন অ্যাসিটন CH3COCH3, আর এক মোল অ্যাসিটন নেওয়া হলো HCH2COCH3, ডাইলিউট NaOH KOH নেওয়া হলো। এক্ষেত্রে আবার পাই ইলেকট্রন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো, আর হাইড্রোজেনটা ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে CH3COH CH3
CH2 CO CH3, এটাও ডাই অ্যাসিটন অ্যালকোহল। আসলে এই একটা অ্যাসিটন, দুটো অ্যাসিটন যুক্ত হলো, সেই সঙ্গে OH গ্রুপ এসে গেল, তাই এর নাম হলো গিয়ে ডাই অ্যাসিটন অ্যালকোহল। আর এমনিতেই আলফা বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। ইউপ্যাক নেম হবে গিয়ে 1 2 3 4 5, তাহলে 4 হাইড্রক্সি 4 মিথাইল বিউপেন্টান 2 অন, মানে 2 পেন্টানন এর যৌগ। যদি আমরা একটু মেকানিজম আকারে বলি, এই মেকানিজম আসলে 3টে বা 4টে স্টেজে ঘটে থাকে। একটা হলো গিয়ে স্টেপ 1 বা স্টেজ 1। প্রথমেই আলফা হাইড্রোজেন যদি অ্যাসিটালডিহাইড নিয়ে থাকি, এই অ্যাসিটালডিহাইড যখনই ক্ষার থেকে প্রাপ্ত হাইড্রক্সাইড আয়নে বেস, আর এই হাইড্রোজেনগুলো আলফা হাইড্রোজেনগুলো হলো অ্যাসিডিক হাইড্রোজেন, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন আকর্ষী গ্রুপ COটা রয়েছে, ফলে এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিয়ে কার্বনের উপরে আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে। তার প্রভাব পড়বে এই 3টে হাইড্রোজেনের উপরে, এক কথায় হাইড্রোজেনের উপরে যথেষ্ট আংশিক পজিটিভ চার্জ তৈরি হবে। তাই এই বেসটাই প্রোটনটাকে টেনে নিল, তাহলে এই ইলেকট্রন জোড়ে এখানে থেকে গেল, এখানে জল বেরিয়ে গেল, তৈরি হলো CH2 মাইনাস CHO, একটা কার্বন আয়ন তৈরি হলো। এই কার্বন আয়নটা সহজে তৈরি হয় এই কারণেই যে এদের মধ্যে এটা একটা কনজুগেটেড সিস্টেম, এখানে রেজোন্যান্সটা ঘটে। পাই ইলেকট্রন অক্সিজেন যখনই টেনে নেবে, সঙ্গে সঙ্গে এই ইলেকট্রন জোড়ে এখানে পাই বন্ধন ফর্ম করবে, তৈরি হলো CH2 ডবল বন্ড CO মাইনাস H। এই যে দুটো রেজোন্যান্সের কারণে রেজোন্যান্স এনার্জি যথেষ্টই রয়েছে, ফলে সহজেই কার্বন আয়নটা তৈরি হয়। পরবর্তী স্টেজ 2তে, দ্বিতীয় স্টেজে এই উৎপন্ন কার্বন আয়ন CH2 মাইনাস CHO আরও এখনো কার্বনিল কম্পাউন্ডের সংস্পর্শে এসে গেলে CH3CHO, যখনই পায় দ্বিতীয় কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে কার্বনিল কার্বন, এটা কিন্তু যখনই পাই ইলেকট্রন অক্সিজেন টেনে নেবে, ইলেকট্রনিক এফেক্টের ফলে, ইলেকট্রোমেরিক এফেক্টের ফলে এই কার্বনের উপর পজিটিভ চার্জ তৈরি হবে, সঙ্গে সঙ্গে এই নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করবে, কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে। তৈরি হলো তাহলে CH3CO মাইনাস আর H, তারপরে হয়ে গেল এটা CH2 CHO। পরবর্তীতে এবারে যে দ্রাবকটা বেরিয়ে জলটা বেরিয়ে গেছিল, সেই দ্রাবক থেকে আবার এই প্রোটনটা টেনে নেবে। এই যে অ্যানায়নিক চার্জ রয়েছে, বেসটা রয়েছে, এই বেসটা এই প্রোটনটাকে টেনে নেবে, আর OHটা হাইড্রক্সাইড আয়ন আকারে বেরিয়ে যাবে। তৈরি হলো CH3CHOH, তারপরে CH2CHO, সেই অ্যালডল টাইপের যৌগটি তৈরি হলো। এবারে এই যে অ্যালডল টাইপের যৌগের ক্ষেত্রে এই হাইড্রোজেন দুটো, এটাও যথেষ্ট অ্যাসিডিক হাইড্রোজেন। একটা হাইড্রোজেনটাকে আমি আলাদাভাবে যদি রাখি, তাহলে এই যে অ্যালডল যৌগটি তৈরি হলো, একে যদি হয় হিট দেওয়া হয় অথবা অ্যাসিডের উপস্থিতিতে খুব সহজেই ডিহাইড্রেশনটা ঘটে।
তো ডিহাইড্রেশনের ফলে জল বেরিয়ে গেল, জল বেরিয়ে গিয়ে তৈরি হলো CH3, CH ডবল বন্ড, CHO, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হলো ডিহাইড্রেশনের মাধ্যমে। আলফা বিটা, তার কারণ CHO গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেটা হলো আলফা কার্বন, পরে বিটা কার্বন, তারপরে গামা কার্বন। আলফা বিটা পজিশনে এই কার্বন কার্বন ডবল বন্ড অর্থাৎ আনস্যাচুরেশনটা রয়েছে, তাই এটা হলো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এটার নাম হলো ক্রোটোন্যালডিহাইড, এটার নাম হচ্ছে গিয়ে ক্রোটোন্যালডিহাইড। এরপরে এখানে অবশ্য অ্যাসিটনের ক্ষেত্রে যখন কনডেনসেশন রিয়াকশনটা ঘটেছিল তখন ক্ষার হিসেবেতে যদি ব্যারাইটা দ্রবণ নেওয়া হয়, এটা BaOH ব্যারাইটা দ্রবণ, ব্যারাইটা, এবং টেম্পারেচারটা মূলত যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কনডেনসেশন খুব সহজে ঘটে, যা থেকে ডাইঅ্যাসিটন অ্যালকোহল তৈরি হয়েছিল। এখানে যে ডাইঅ্যাসিটন অ্যালকোহল তৈরি হলো এটাও কিন্তু খুব সহজেই, এটা কনডেনসেশনের মাধ্যমে, এখানে একবারে দিয়ে দিচ্ছি যে এটাও কনডেনসেশন, বিশেষ করে যদি আয়োডিনের উপস্থিতিতে একটু তাপ দেওয়া হয় তাহলে এখানেও যে দুটো হাইড্রোজেন রয়েছে তার মধ্যে একটা হাইড্রোজেনকে আলাদাভাবে রাখলে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক ক্যারেক্টার হয়ে যাওয়ার কারণে এই OH এবং H মিলে জল আকারে বেরিয়ে গিয়ে তৈরি হলো খুব গুরুত্বপূর্ণ যৌগ CH3 ডবল বন্ড CH3 অতি পরিচিত আলফা বিটা কার্বনিল কম্পাউন্ড, এটাও তৈরি হলো আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এর নাম হলো গিয়ে মেসিটাইল অক্সাইড। এই যে কনডেনসেশনগুলো দুটো আলোচনা হলো, দুটো অ্যাসিটন থেকে এবং দুটো অ্যাসিটালডিহাইড থেকে, এরা হলো সিম্পল অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। এবারে যদি দুটো কার্বনিল কম্পাউন্ড পৃথক হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, তাহলে যে কনডেনসেশন রিয়াকশনটা দেবে সেটাকে আমরা বলবো মিক্সড বা ক্রসড অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। এবারে আরও এক প্রকার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন এখানে দেখানো হবে, যেখানে দুটো বিভিন্ন কার্বনিল কম্পাউন্ড, দুটো পৃথক কার্বনিল কম্পাউন্ড এই কনডেনসেশনে অংশগ্রহণ করে, তাকে ক্রসড অ্যালডল কনডেনসেশন রিয়াকশন বলে। when condensation occurs between two different carbonyl compounds। এবারে ডিফারেন্ট কার্বনিল কম্পাউন্ডস হিসেবে দুটোতেই যাতে আলফা হাইড্রোজেন থাকে সেই হিসেবে নেওয়া হলো একটা অ্যাসিটালডিহাইড CH3CHO, আর একটাকে অ্যাসিটন পরিচিত যৌগ নিলাম CH3COCH3। এক্ষেত্রেও 6খানা আলফা হাইড্রোজেন, এক্ষেত্রে 3খানা আলফা হাইড্রোজেন রয়েছে। এবার ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে এদের মধ্যে হয় কি যে এর থেকে কার্বোঅ্যানাইন তৈরি করে এই কার্বোঅ্যানাইনটি এই অ্যাসিটালডিহাইডেরই কার্বনিল কার্বনে যদি অ্যাটাক করে তাহলে সেক্ষেত্রে তৈরি হবে সেই আমাদের আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, যেটা অ্যালডল টাইপের যৌগ তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3CHOH CH2CHO। এক কথায় দুই অণু অ্যাসিটালডিহাইড যুক্ত হয়ে এই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা অ্যালডল টাইপের যৌগ তৈরি হলো। ঠিক একইভাবে এই দুই অণু কিটন এরাও নিজেরা মিলিত হয়ে সেই ডাইঅ্যাসিটন অ্যালকোহল এটাও তৈরি হবে, যুক্ত CH3OH
CH2 CO CH3। তারপরে এবারে এর কার্বনাইনটা এর কার্বনিল কার্বনে যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3 CH3 C CH3 OH CH2 CHO। পাশাপাশি এ থেকে কার্বনাইনটা তৈরি হয়ে এই কার্বনিল কার্বনে যদি যুক্ত হয় তাহলে তা থেকে প্রাপ্ত অ্যালডল প্রোডাক্টটি হয়ে গেল CH3 CH OH CH2 CO CH3। এক কথায় এই দুটো ক্রস প্রোডাক্ট আর দুটো সিম্পল প্রোডাক্ট, মোট 4 টাইপস অফ কন্ডেনসেশন প্রোডাক্ট আর অবটেন্ড। তাহলে 4 প্রকারের এই কন্ডেনসেশন প্রোডাক্টটা তৈরি হলো। এবারে আরও একটা এক্সাম্পল হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে একটি কার্বনিল কম্পাউন্ড অণুতে যদি দুটো কার্বনিল গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে যে কন্ডেনসেশন হবে সেটা হলো ইন্ট্রা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। তাহলে ইন্ট্রা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। তাহলে একটা অণুতে দুটো কার্বনিল গ্রুপ, একটা পরিচিত যৌগ হিসাবে নেওয়া হলো CH3 CO, তারপরে CH2 CH2 CH2, তারপরে আরও একটা বেশ এবারে CHO দেওয়া হলো। এক্ষেত্রে আমরা এই CHO গ্রুপের রেসপেক্টে এটাও আলফা কার্বন, আবার এই CO রেসপেক্টে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, সবগুলোতে আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে যখন ক্ষারের উপস্থিতিতে এটার থেকে প্রথমে এক্ষেত্রেও কার্বনাইন তৈরি হতে পারে, এখানেও কার্বনাইন তৈরি হতে পারে, এখানেও কার্বনাইন তৈরি হতে পারে। আমি কার্বনাইনগুলো আপাতত হাইড্রোজেনকে বিতাড়িত না করে শুধু অ্যানায়ন আকারেই লিখে রাখছি। এবারে এই কার্বনাইনটি যদি এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করে তাহলে যে বলয়টি তৈরি হবে তাতে বাহুর সংখ্যা 1 2 3 4 5 6 হেক্সাগন তৈরি হবে। আবার যদি দেখা যায় এই কার্বনাইনটি এই কার্বনিল কার্বনে অ্যাটাক করে তাহলে যে বলয়টি তৈরি হবে তাতে 4টে বাহু 1 2 3 4। তাহলে আগের ক্ষেত্রে 6টি বাহু তৈরি হচ্ছিল, এখন 4টি বাহু তৈরি যুগ বিশিষ্ট যে বলয় তাতে কৌণিক পীড়ন একটু বেশি থাকে, ফলে তুলনামূলকভাবে সেটা অস্থায়ী। আবার এই যদি এই কার্বনিল কার্বনে এই কার্বনাইনটা অ্যাটাক করে তাহলেও সেক্ষেত্রে 4টে বাহু বিশিষ্ট বলয় তৈরি হচ্ছে, সুতরাং এক্ষেত্রেও অস্থায়ী হয়ে যাবে। তাই যেটা স্টেবল প্রোডাক্ট হিসাবে তৈরি হবে যে এই থেকে কার্বনায়ন এই কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, অর্থাৎ তাহলে কার্বনাইনটা আগে তৈরি করে নেওয়ার ফলে যদি আমরা হাইড্রোক্সাইডের থেকে এবারে একটা কার্বনাইন তৈরি করে নিলাম, নিয়ে এখানে CH2 রাখা হলো, একটা প্রোটন বেরিয়ে গেল, OH এর সঙ্গে যুক্ত হয়ে জল আকারে তৈরি হলো, প্রথম ধাপ ঘটে গেল। এক্ষেত্রে কার্বনাইনগুলো আউট করে দিলাম। এর পরবর্তীতে এবারে যেটা হলো এই কার্বনিল কার্বনে যখনই অক্সিজেন টেনে নিল এই কার্বনায়ন এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো, নিয়ে বলয়টা তৈরি হয়ে গেল। যে বলয়টা তৈরি হলো তাতে বাহুর সংখ্যা হলো 1 2 3 4 5 6, 6টা বাহু বিশিষ্ট বলয়টা আগে তৈরি করে নিই। তারপরে এই কার্বনটাকে এখানে একটা নেওয়া হলো O-, আর সেই সঙ্গে এখানে H রয়েছে, আর তার পাশে এই যে তার পাশের কার্বন এটা যদি CO- হয় তার পাশের কার্বন এটা, আর তার পাশে রয়েছে এই CO গ্রুপটি এইটির। তাহলে এবারে দ্রাবক থেকে আবার প্রোটনটা টেনে নিল, দ্রাবক থেকে আবার প্রোটনটা টেনে নিল, OH বেরিয়ে গেল, এই এইটা অ্যানায়নিক চার্জ প্রোটনকে টেনে নিল, তৈরি হলো হাইড্রোক্সাইড। বেরিয়ে যাওয়ার পর যেটা তৈরি হলো বলয় OH, এটা হলো গিয়ে H,
আর এই কার্বনের পরে এখানে হয়ে গেল ও, ডবল বন্ড ও। এর পরবর্তীতে তাহলে অ্যালডল টাইপের যৌগটা তৈরি হলো। আর এরপরে যদি আবার ডিহাইড্রেশন ঘটানো হয়, হয়তো অ্যাসিড অথবা হিট দেওয়া হয়, তাহলে OH তার পাশের যে বিটা কার্বনে যে হাইড্রোজেন রয়েছে, এই এইচ আর OH মিলে জল আকারে বেরোলে ডবল বন্ডটা এখানে, আবার এটাও OH এর রেসপেক্টে এটাও বিটা কার্বনে এখানে যে হাইড্রোজেনটা রয়েছে, এই এইচ আর OH মিলে জল আকারে বেরোলে ডবল বন্ডটা এখানে তৈরি হবে। তাহলে এবার দেখতে হবে যে হাইড্রোজেনের, এই হাইড্রোজেনের অ্যাসিডিটি বেশি না এই হাইড্রোজেনের অ্যাসিডিটি বেশি। এই হাইড্রোজেন যেহেতু নিকটবর্তী যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে CO গ্রুপ, ফলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটি বেশি হয়ে যাওয়ার কারণেই এই এইচ আর OH মিলে জল আকারে বেরিয়ে গেল, নিয়ে তৈরি হলো 6টি বাহু বিশিষ্ট যে বলয়াকার যৌগ তৈরি হলো। এখানে ডবল বন্ড ও আর সেই সঙ্গে এখানে ডবল বন্ড তৈরি হলো। এটা কার্বনিল আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হলো। এটাই মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো। এটা হলো কি একটা ইন্ট্রা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন বা ইন্ট্রামলিকুলার বা ইন্ট্রা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। এর পরবর্তী স্টেজে আবার একইভাবে যদি আমরা আর একটা CH2 বাড়িয়ে নিতাম, তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে এখান থেকে কার্বনাইনটা তৈরি হয়ে কার্বনিল কার্বনকে অ্যাটাক করতো, সেক্ষেত্রে আবার বিভিন্ন প্রোডাক্ট তৈরি হতো, যাকে একটা এক্সাম্পল দেওয়া হলো। এইভাবে অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশানগুলো যেগুলো ক্ষারীয় মাধ্যমে ঘটছে সেগুলো দেখানো হলো। এবারে যদি আমি একটা অ্যাসিড ক্যাটালিস্ট অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশানের এক্সাম্পল দিয়ে থাকি, অ্যাসিড ক্যাটালিস্ট অর্থাৎ অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিড ক্যাটালিস্ট অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন। তো এক্ষেত্রে আমরা অ্যাসিটালডিহাইডটাকে নিয়েই আলোচনা করি। CH3 CHO অ্যাসিটালডিহাইড, এই যে অ্যাসিড তাতে উপস্থিত যে হাইড্রোজেন আয়ন, প্রথমত এই অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, সে লোন পেয়ার দিয়ে এক জোড়া লোন পেয়ার এই প্রোটনটাকে টেনে নেবে। টেনে নেওয়ার ফলে তৈরি হলো CH3 উপরে দেওয়া হলো, এখানে OH অক্সিজেন প্রোটন লোন পেয়ার ডোনেট করেছে, তাই অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসে গেল। পরবর্তী স্টেজে আরও একটা কার্বনিল অ্যাসিটালডিহাইডের যেটা এনল ফর্ম, এই আরও একটা অ্যাসিটালডিহাইডের যেটা এনল ফর্ম আকারে একটা হাইড্রোজেন দেওয়া হলো CHO, এটা কিটো ফর্ম। এই যখনই অ্যাসিডের উপস্থিতিতে নিশ্চয় টটোমারাইজেশনটা ঘটবে। টটোমারাইজেশনের ফলে পাই টেনে নিল, পাই ইলেকট্রন টেনে নিল, এই বন্ধনটা এখানে শিফট করলো, হাইড্রোজেনটা ঋণাত্মক চার্জগ্রস্ত অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি হলো CH2 ডবল বন্ড OH আর এখানে H, তাহলে এই এনল ফর্মটা তৈরি হলো। তাহলে এক অণু প্রোটনে অ্যাবজর্ব করে এটা তৈরি হলো, দ্বিতীয় আর এক অণু এনল ফর্ম তৈরি হলো। এবারে এই এনল ফর্মের এই দুটো পার্ট মিলিত হয়ে, এই দুটো পার্ট সংযুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে, যে এখানে যখনই এই পাই ইলেকট্রন টেনে নেবে অক্সিজেন, সঙ্গে সঙ্গে এই পাই ইলেকট্রন দিয়ে এই কার্বনিল কার্বনকে, মানে কার্বনে পজিটিভ চার্জগ্রস্ত কার্বনকে অ্যাটাক করবে। তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3, তারপরে CHOH, আবার যখনই এই বন্ধনটা এখানে শিফট করলো, সঙ্গে সঙ্গে আবার এটা ব্যাক করলো, প্রোটনটা বেরিয়ে গেল, নিয়ে তৈরি হলো CH2 CHO।
এবারে যেহেতু এখানে অ্যাসিডটা দেওয়া আছে, ফলে খুব স্বাভাবিকভাবে এই OH আর এখানে একটা হাইড্রোজেন মিলে আবার জল আকারে বেরিয়ে গিয়ে সরাসরি ডিহাইড্রেশন প্রোডাক্ট CH3 CH ডবল বন্ড CHO প্রোটন অ্যালডিহাইড মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডটি তৈরি হলো প্রোটন অ্যালডিহাইড। অ্যালডল কনডেনসেশনের মতো আরও এক প্রকার বিক্রিয়া রয়েছে, যেক্ষেত্রে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে একটি যদি অ্যারোমেটিক কার্বনিল কম্পাউন্ড হয় আর একটি যদি অ্যালিফ্যাটিক কার্বনিল কম্পাউন্ড হয়ে থাকে, যেক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে, সেই দুটো কার্বনিল কম্পাউন্ড ক্ষারের উপস্থিতিতে আবার কনডেনসেশন প্রোডাক্ট দেবে। সেই রিয়াকশনটির নাম হলো ক্লেজেন-স্মিট রিয়াকশন और ক্লেজেন-স্মিট কনডেনসেশন অথবা ক্লেজেন রিয়াকশন। তিনটে নামই একই প্রকারের বিক্রিয়া নির্দেশ করবে। এদের ক্ষেত্রে একইভাবে কি হলো, একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জালডিহাইড, অ্যারোমেটিক একটা কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড, তার সঙ্গে একটা অ্যালিফ্যাটিক কার্বনিল কম্পাউন্ড, সেই অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে, কার্বনিল কম্পাউন্ড এর সঙ্গে ওই একইভাবে বিক্রিয়া করে সরাসরি ডিহাইড্রেশনের মাধ্যমে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড পাওয়া যায়। এক্ষেত্রে ডিহাইড্রেশনটা সরাসরি হয়ে যায়, এই কারণে বাইরে থেকে তাপ বা অ্যাসিড বা আয়োডিন টাইপের কোনো ক্যাটালিস্ট প্রয়োজন হয় না। কারণ যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হলো গিয়ে কনজুগেটেড সিস্টেম যুক্ত এবং এক্সটেন্ডেড কনজুগেশন ঘটে। ওই রেজোন্যান্সের কারণে, স্টেবিলিটি লাভের কারণেই এই ডিহাইড্রেশনটা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে প্রথমত একটা বেঞ্জালডিহাইড আর সেই সঙ্গে একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অ্যাসিড অ্যালডিহাইড নেওয়া হলো। প্রথমেই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে জল বেরিয়ে গিয়ে সেই কার্বোঅ্যানায়নটা তৈরি হলো। পরবর্তীতে এবারে বেঞ্জালডিহাইডের সংস্পর্শে C6H5CHO, এবারে এই বেঞ্জালডিহাইডে কার্বন অক্সিজেন পাই ইলেকট্রন টেনে নেওয়ার ফলে কার্বনিল কার্বন পজিটিভ চার্জগ্রস্ত হওয়ার ফলে এবার এই যে কার্বোঅ্যানায়নটা এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো, তৈরি হলো গিয়ে C6H5CHOH, তারপরে হচ্ছে গিয়ে CH2, তারপরে CHO। এটা অবশ্য দ্রাবক থেকে প্রোটন নিয়ে 1 নম্বর স্টেজে, পরবর্তীতে এখানে দ্রাবক থেকে প্রোটন নিয়ে এটা অ্যালডল প্রোডাক্টটি তৈরি হলো। পরবর্তীতে এইটা যদি H আর OH জল আকারে বেরোতে পারে, তাহলে যেটা তৈরি হলো C6H5CH ডবল বন্ড CHO, এ আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হলো। এক্ষেত্রে একদম এক্সটেন্ডেড কনজুগেশন ঘটে, রেজোন্যান্সটা ঘটে, স্টেবিলিটির কারণেই সহজেই ডিহাইড্রেশনটা হয়ে গেল। এটা হলো গিয়ে সিনামালডিহাইড। যদি আমরা এখানে অ্যাসিটন নিতাম CH3COCH3, ওই একইভাবে ক্ষারের উপস্থিতিতে কার্বোঅ্যানায়নটা তৈরি হতো CH3 বা CH2 মাইনাস COCH3। তার পরবর্তী স্টেজে
বেঞ্জালডিহাইডের সঙ্গে আবার নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটতো, পাই ইলেকট্রন টেনে নিল, এই কার্বন আয়নটা এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো, তৈরি হলো C6H5CH, আবার দ্রাবক থেকে প্রোটনটা টেনে নিয়ে O- প্রোটনটা টেনে নিয়ে একবার OH হয়ে গেল। তারপরে এখানে CH2 একটা হাইড্রোজেনকে উপরে রাখা হলো, COCH3। এও রেজোন্যান্স স্টেবিলিটির লাভের জন্য পাওয়ার জন্য আবার জল বের করে দিল, তৈরি হলো C6H5CH ডবল বন্ড CH COCH3। এটা হলো গিয়ে বেঞ্জিলিডিন অ্যাসিটন, এই যৌগটি তৈরি হলো। আমরা যদি এবারে আরও একটা নিতাম, যে ক্ষেত্রে বেঞ্জালডিহাইড আর তার সঙ্গে আলফা হাইড্রোজেন বিশিষ্ট যে যৌগ, সেটা হলো গিয়ে অ্যাসিটোফেনন, C6H5COCH3, এই অ্যাসিটোফেনন। তাহলে ওই একইভাবে ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে যে প্রোডাক্টটা তৈরি হবে, সেটার ক্ষেত্রে বেঞ্জাল অর্থাৎ C6H5, এখানে লিখি C6H5CH, একবারে লেখা হচ্ছে ডবল বন্ড CH C6H5 মানে দুটো ফিনাইল গ্রুপ। এটা হলো বেঞ্জাল অ্যাসিটোফেনন, বেঞ্জাল অ্যাসিটোফেনন। এই হলো গিয়ে ক্লেজেন স্মিথ রিয়াকশানের 3টে এক্সাম্পল এখানে দেওয়া হলো। এরপরে পরবর্তী রিয়াকশান হিসাবে ক্যানিজারো রিয়াকশান, এটা 2 নম্বরে ক্লেজেন স্মিথ রিয়াকশান। একে তো অ্যালডল কনডেনসেশন, তার পরবর্তীতে তৈরি হলো এবার 3 নম্বর, এটা নেম রিয়াকশান হিসাবে আলোচনা করা হচ্ছে ক্যানিজারো রিয়াকশান। এই ক্যানিজারো রিয়াকশানটা মূলত যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন নেই, তারা গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে পরস্পর জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট অর্থাৎ লবণ গঠন করবে, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। একথায় অ্যালডিহাইডস ল্যাকিং আলফা হাইড্রোজেন, যাদের মধ্যে আলফা হাইড্রোজেনের অভাব রয়েছে, আলফা হাইড্রোজেন অ্যাটম, when heated with concentrated alkali বলতে গিয়ে হয়তো Na স্ট্রং অ্যালকালাইন সলিউশন অ্যালকালি নিতে হবে, NaOH অথবা KOH বা আদার্স 1 নম্বর শ্রেণীতে যে অ্যালকালি মানে মেটালগুলো রয়েছে তাদের ক্ষারগুলো এক কথায়। আচ্ছা, এক্ষেত্রে 2 molecules of an aldehyde undergo cell condensation. Oxidation, reduction, reaction, এটাকে আমরা বলতে পারি intermolecular disproportionation reaction. To give a mixture of an alcohol and a salt of
carboxylic acid called, this reaction is called Cannizzaro reaction. এই বিক্রিয়াটিও কিন্তু অ্যালডল কনডেনসেশনের মতো, একেও তিনটে পার্টে ভাগ করা হয়। একটা সিম্পল ক্যানিজারো, একটা ক্রসড বা মিক্সড ক্যানিজারো, আর একটা হলো ইন্ট্রা ক্যানিজারো রিয়াকশন। এবারে প্রথমেই সিম্পল ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে, সিম্পল ক্যানিজারো রিয়াকশন, তাতে দুটো কার্বনিল কম্পাউন্ড যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, একই টাইপের কম্পাউন্ড। আমি প্রথমে নিলাম ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের ক্ষেত্রে কিন্তু আলফা কার্বন নেই, তো আলফা হাইড্রোজেন নেই, কেন CH2 গ্রুপ অ্যাটাচ যে কার্বন তাকে আলফা কার্বন বলে, তারপরে কার্বন বিটা, তারপরে গামা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আলফা কার্বন মানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখনো এরকম কার্বনিল কম্পাউন্ড আর এখনো একই টাইপের কার্বনিল কম্পাউন্ড, গাঢ় ক্ষার দ্রবণ প্রায় 50% NaOH और KOH দ্রবণের সঙ্গে পরস্পর জারণ বিজারণ বিক্রিয়ায় এখনো জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ HCOONA আর এখনো বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হলো। তাহলে এইটার ক্ষেত্রে যদি ধরে নিচ্ছি অক্সিডেশন ঘটে, তাহলে এটা অক্সিডেশন ঘটলো, জারিত হয়ে অ্যাসিড তৈরি হলো, আর এখনো একই সঙ্গে বিজারণের মাধ্যমে এই অ্যালকোহলে পরিণত হলো। তাহলে সোডিয়াম ফরমেট এবং মিথাইল অ্যালকোহল তৈরি হলো। আমরা যদি একই টাইপের কার্বনিল কম্পাউন্ড হিসাবে আবার বেঞ্জালডিহাইড নিচ্ছি, C6H5CHO, আর এখনো বেঞ্জালডিহাইড C6H5CHO, ওই ক্ষার 50% NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলো, এখনো জারিত হয়ে বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট COONA, সোডিয়াম বেঞ্জয়েট, আর এখনো বিজারিত হয়ে বেঞ্জাইল অ্যালকোহল CH2OH, সোডিয়াম বেঞ্জয়েট। এরপরে যদি একইভাবে এটাও নেওয়া হয় যে বা CH3CHO মানে ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এতে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, ফলে এরাও 2 মোল, একসঙ্গে লেখা হলো 2 মোল পরস্পরের সঙ্গে ওই গাঢ় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে জারণের মাধ্যমে CH3COONA ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, আর একটা হলো CH3CH2OH, তাহলে এটা কি অ্যালকোহল হলো? নিওপেন্টাইল অ্যালকোহল, 3, 4, 5 নিওপেন্টাইল অ্যালকোহল এটা তৈরি হলো। এইগুলো আপাতত সিম্পল ক্যানিজারো রিয়াকশনের এক্সাম্পল। এবারে ক্রসড ক্যানিজারো রিয়াকশন বা মিক্সড ক্যানিজারো রিয়াকশন। এটার ক্ষেত্রে দুটো পৃথক কার্বনিল কম্পাউন্ড যাদের আলফা হাইড্রোজেন নেই, একটা নিলাম ফর্মালডিহাইড আর একটা নিলাম বেঞ্জালডিহাইড C6H5CHO, ওই গাঢ় ক্ষার দ্রবণের সঙ্গে আবার বিক্রিয়া করলো। তার মধ্যে ফর্মালডিহাইড এটা খুব বিজারক অ্যালডিহাইড, এর বিজারণ ক্ষমতা বেশি, যার বিজারণ ক্ষমতা বেশি সে সহজে জারিত হবে। তাহলে ফর্মালডিহাইড জারিত হয়ে ফর্মিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ মানে সোডিয়াম ফরমেট, আর বেঞ্জালডিহাইড বিজারিত হয়ে গিয়ে বেঞ্জাইল অ্যালকোহল CH2OH এ পরিণত হলো। আমরা যদি একইভাবে এই বেঞ্জালডিহাইড আর তার সঙ্গে এইটা বা এটার সঙ্গে এইটা নিতাম, তাহলে এইটা বিজারিত হতো, অ্যালকোহলে পরিণত হতো, এই পার্টটা জারিত হতো।
তাহলে সেক্ষেত্রে আবার ফর্মালডিহাইড নিলাম, আর ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড CH3 গাঢ় ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে ফর্মালডিহাইড সহজেই জারিত হবে সোডিয়াম ফরমেট, আর তার সঙ্গে যেটা তৈরি হলো আবার সেই নিওপেন্টাইল অ্যালকোহল CH3CH2OH এটা তৈরি হলো। এবারে ইন্ট্রাক্যানিজারো রিয়াকশন। এর ক্ষেত্রে একটি যৌগে একটা অণুতে কমসে কম দুটো তাহলে কার্বনের গ্রুপ থাকতে হবে। প্রথমেই নিলাম যে গ্লাইঅক্সাল CHO, আবার সেই 50% NaOH, তাহলে একটা পার্ট CHO গ্রুপ যদি জারিত হয়ে যায় তাহলে অ্যালডিহাইড গ্রুপটা অ্যাসিড গ্রুপে পরিণত হবে COONA, আর অপর CHO গ্রুপটি বিজারিত হয়ে CH2OH, এটা হলো গিয়ে গ্লাইকলিক অ্যাসিড, তার সোডিয়াম লবণ, তাহলে সোডিয়াম গ্লাইকলেট। যদি আমরা এটাকে মিথাইল গ্লাইঅক্সাল নিতাম CH3COCHO, মিথাইল গ্লাইঅক্সাল, এক্ষেত্রে ওই একইভাবে আবার বিক্রিয়া হতো, তাতে অ্যালডিহাইড গ্রুপটা এই পার্টটা জারিত হতো, পার্টটা বিজারিত হয়ে যেত, তৈরি হলো CH3CHOH, আর এটা হলো গিয়ে COOHNA। একে পরবর্তী স্টেজে অম্লায়িত যদি করে নেওয়া হয় তাহলে COOH করে নিলাম। একটা পরিচিত যৌগ, যে যৌগটির মধ্যে একটা কাইরাল কার্বন রয়েছে সেটা হলো গিয়ে ল্যাকটিক অ্যাসিড, তার যদি এটা সোডিয়াম সল্ট আকারে হতো তাহলে সোডিয়াম ল্যাকটেট, আর এমনিতেই তৈরি হয়ে গেল এটা ল্যাকটিক অ্যাসিড। আবার যদি দেখা যায় মিথাইলের পরিবর্তে এখানে ফিনাইল গ্রুপ দেওয়া হয় PH, COO CHO, ওই একইভাবে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলো 1 নম্বর স্টেজে। 2 নম্বরে একবার অম্লায়িত করে নিচ্ছি, তৈরি হলো PH, CHOH, COOH, সেটা হলো গিয়ে ম্যান্ডেলিক অ্যাসিডের প্রথমে সোডিয়াম সল্ট তৈরি হবে, অম্লায়িত করে নেওয়ার পর সোডিয়াম ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হলো, এটা হলো ম্যান্ডেলিক অ্যাসিড, এটা তৈরি হলো। বেশ, এই হলো গিয়ে ক্যানিজারো রিয়াকশন।